বাড়িতে কেউ আছেন? একবার বাইরে আসুন না, বড় বিপদে পড়ে এখানে এসেছি। কিন্তু বাড়ির ভিতর থেকে কেউ সাড়া দিলেন না। আরো বেশ কয়েকবার ডাকার পরেও যখন কেউ সাড়া দিল না, তখন অহনা বলল, তুমি মনে হয় তখন ঠিকই বলেছিলে সন্দীপন, এ বাড়িতে মনে হয় কেউ থাকে না। চলো একবার ভেতরে ঢুকে দেখা যাক। ঘরের দরজা খুলতেই বাদুড় বেরিয়ে এসে চারিদিকে উড়তে লাগলো। ঢুকে তো পড়লাম, কিন্তু এখানে কি রাত কাটানো যাবে? একজন স্বামী স্ত্রী তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসতে গিয়ে ভুল করে জঙ্গলের পথে ঢুকে পড়ে। হে কি গো, আমরা তো জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি। তুমি আদৌ রাস্তাটা চেনো তো? আরে হ্যাঁ গো, আমি চিনি, কিন্তু কি করে যে এই জঙ্গলের ভেতরে ঢুকে পড়লাম কে জানে। এবার আমরা এখান থেকে বেরোবো কিভাবে? চারিদিকে তো শুধু জঙ্গল। দাঁড়াও, আমি একটু নেমে জায়গাটা ঘুরে দেখি, নিশ্চয়ই বেরোনোর কোনো পথ আছে। তুমি বাবুকে নিয়ে গাড়ির ভেতরেই বসো। ঠিক আছে, তবে বেশি দূরে কিন্তু যেও না। আরে না না, এই পাশেই আছি, তুমি ভয় পেও না। সন্দীপন টর্চটা নিয়ে গাড়ি থেকে নেমে এদিক ওদিক ঘুরে দেখতে লাগলো। কিন্তু জঙ্গল থেকে বেরোনোর মতো কোনো পথের সন্ধান সে পেল না। এমন সময় তার কানে এলো একটা নারী কণ্ঠ। আরে এই জঙ্গলের ভেতরে এত রাতে এইভাবে কে কাঁদছে? মনে হচ্ছে কান্নাটা সামনের দিক থেকে আসছে। যাই তো একবার এগিয়ে গিয়ে দেখি। এই, ওদিকে কোথায় যাচ্ছ? আরে শুনতে পাচ্ছ না? কে যেন কাঁদছে। মনে হয় কেউ কেউ কোনো বিপদে পড়েছে। আমাদের উচিত ওকে সাহায্য করা। কিন্তু এখানে যে আমার খুব ভয় করছে সন্দীপন। আরে বাবা, তুমি ভয় পেও না, আমি এই যাবো আর এই আসবো। সন্দীপন একটু সামনের দিকে এগিয়ে গেল। এক পা এগোতেই সন্দীপন দেখল অন্ধকারের মধ্যে একটা বড় গাছের নিচে বসে একজন মহিলা কাঁদছে। সন্দীপন তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে আপনি? এভাবে এত রাতে জঙ্গলের ভেতরে বসে কাঁদছেন কেন? বাড়ি কোথায় আপনার? আমার কোনো বাড়ি নেই বাবু। তার মানে কোথায় থাকেন আপনি? আমার একটা বাড়ি ছিল বাবু, কিন্তু আজ আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কিন্তু কেন? কি দোষ আপনার? আমি যে বাজা বাবু, বিয়ের 5 বছর পরেও আমি আমার স্বামীকে সন্তানের মুখ দেখাতে পারিনি। তাই তাহলে এখন আপনি যাবেন কোথায়? আর আপনার বাবার বাড়ি বা কোথায়? আমার বাপ মা কেউ নেই বাবু, জানি না আমি এখন কোথায় যাব। মরণ ছাড়া আজ আমার আর কোনো গতি নেই বাবু। মহিলাটির কথা শুনে সন্দীপনের মনে দয়ার সঞ্চার হলো। সে মহিলাটিকে বলল, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি আপনাকে? নিশ্চয় বাবু, বলুন না, কি বলবেন? আপনি আমাদের সাথে চলুন। এই কাছেই গাড়িতে আমার স্ত্রী আর সন্তান রয়েছে। আমরা আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি, আপনিও আমাদের সঙ্গে চলুন।
না না বাবু, তা হয় না। আপনার স্ত্রী বিষয়টাকে হয়তো মেনে নিতে নাও পারেন। আরে না না, অহনা খুব ভালো মেয়ে, এক্ষেত্রে ওর কোনো আপত্তি হবে না। আপনি অযথা দুশ্চিন্তা করবেন না, চলুন। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে চলুন। সন্দীপন মহিলাটিকে নিয়ে গাড়ির কাছে ফিরে এলো। কি গো, কোথায় গেছিলে? এত দেরি হলো যে। আর সঙ্গে নাকি? আসলে ওনাকে ওনার স্বামী বাড়ি থেকে বের করে দিয়েছে। উনি জঙ্গলে বসে কাঁদছিলেন, ওনার যাওয়ার কোনো জায়গা নেই। তাই আমি ভাবলাম যে ওনাকে আমাদের সঙ্গে নিয়ে যাই। আমাদের বাবুকে দেখাশোনার জন্য তো আমরা একজন লোককে খুঁজছিলাম, তাই না? উনি না হয় সেই কাজটাই করবেন। হ্যাঁ, তাহলে তো বেশ ভালোই হয়। যান, আপনি গাড়ির ভেতরে গিয়ে বসুন। মহিলাটি গাড়িতে উঠে অহনার পাশে বসল। অহনার কোলে তার 1 বছরের ছোট্ট ছেলেটা ঘুমোচ্ছে। তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মহিলাটির মুখ যেন উজ্জ্বল হয়ে উঠল, আর একটা ঠোঁটের কোণে ফুটে উঠল একটা বাঁকা হাসি। সে বলল, এ বুঝি আপনার ছেলে? হ্যাঁ, এই আমার ছেলে রিজু। ভালো নাম যদিও সুস্মিত, আর তবে আমরা সবাই ওকে রিজু বলেই ডাকি। বাহ বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা বৌদিমণি, রিজু সোনাকে একটু আমার কোলে দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। এই নাও, দেখো সাবধানে, ও কিন্তু এখন ঘুমাচ্ছে। জেগে গেলেই এক্ষুনি কান্নাকাটি শুরু করে দেবে। না না বৌদিমণি, তুমি কিচ্ছুটি ভেবো না, রিজু সোনা আমার কাছে ভালোই থাকবে। তা তোমার নামটাই তো জানা হলো না। আগে বৌদিমণি, আমার নাম মালতী। কিন্তু আমরা এখন বাড়িতে পৌঁছাবো কি করে? এখানে চারিদিকে তো শুধু জঙ্গল। এই সন্দীপন, তুমি দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা ব্যবস্থা করো না। কি করি বলো তো? এদিকে তো কোনো রাস্তাও দেখা যাচ্ছে না। কি যে মুশকিলে পড়লাম না। ধুর ধুর, কার মুখ দেখে যে আজ সকালে বেরিয়েছিলাম কে জানে। তুমি বাড়িতে একটা ফোন করো না, রামু কাকা নিশ্চয়ই ফোন ধরবে। আরে বাবা, সে চেষ্টা কি করছি না, কিন্তু ফোনে যে টাওয়ারটাও পাচ্ছি না। কি যে বিপদে পড়লাম না কে জানে। তাহলে কি আজ সারা রাত আমাদের এইভাবে জঙ্গলের ভেতরে গাড়ির মধ্যে বসে থাকতে হবে নাকি? কি জানি, তাই তো মনে হচ্ছে। কি যে ছাই হচ্ছে না, আমার কিছুই ভাল লাগছে না। জলের বোতলটা একটু দাও তো, গলাটা যেন শুকিয়ে যাচ্ছে। কি তখন থেকে প্যাঁচার মতো শুধু হুম হুম করছো? আহ, ও না, ছাড়ো না এখন। আমি ভাবছি অন্য কথা। দেখেছো জঙ্গলটা কেমন নিস্তব্ধ, কোথাও একটা ঝিঝি পোকার ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। সেটাই দেখছি। আর হ্যাঁ, কি আর বলো, চুপ করে গেলে কেন? আর হঠাৎ এই জঙ্গলের ভেতর কেমন একটা অস্বাভাবিক গুমট লাগছে না? চলো তো গাড়ির থেকে একটু নেমে দাঁড়াই। আর রিজু তো ওর কোলে দিব্যি ঘুমোচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। বেশ, চলো না। আমি গাড়ি থেকে নেমে দুজনে বাইরে দাঁড়ালো। এই সন্দীপন, একবার এদিকে এসো। হ্যাঁ বলো। ওইটা কি বলো তো? ওই যে দূরে গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। দাঁড়াও, দেখতে দাও।
অন্ধকারে ঠিক বুঝতেও পারছি না। ওখানে একটা বাড়ি বলে মনে হচ্ছে না? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এই অহনা, বলছি যাবে নাকি একবার ওদিকটায়? যদি ওখানে কেউ থাকে তাহলে আজকের রাতটা একটু আশ্রয় চাইবো। বেশ, চলো তবে। বলছি শুনছেন, একবার ওদিকটায় চলুন তো। মনে হচ্ছে ওখানে একটা বাড়ি আছে, গিয়ে দেখি আজকে রাতটা যদি ওখানে আশ্রয় পাওয়া যায়। মহিলাটি রিজুকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে পড়লেন। তারপর ওরা এগিয়ে গেল সেই বাড়িটার দিকে। ওই দেখো না, বাড়িটা এবার স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব পুরনো দিনের বাড়ি বলেই মনে হচ্ছে। বাড়ির মূল দরজাটা মনে হচ্ছে ওই দিকে। কিন্তু আমার একটা বিষয় খুব অদ্ভুত লাগছে। কি বিষয় সন্দীপ? এই জঙ্গলে বাড়ি? ছাড়ো তো, রাতটুকু থাকার মতো একটা আস্তানা পেলেই হলো। কিন্তু অহনা, এই বাড়িটা অবস্থা দেখে যা মনে হচ্ছে আদেও এখানে কোনো মানুষ থাকে। সন্দীপন, তুমি না আগে থেকেই সবকিছু ভেবে নাও। আগে তো ডেকে দেখি বাড়ির ভেতর থেকে কেউ সাড়া দেয় কিনা। বাড়িতে কেউ আছেন? একবার বাইরে আসুন না, বড় বিপদে পড়ে এখানে এসেছি। কিন্তু বাড়ির ভিতর থেকে কেউ সাড়া দিলেন না। আরো বেশ কয়েকবার ডাকার পরেও যখন কেউ সাড়া দিল না, তখন অহনা বলল, তুমি মনে হয় তখন ঠিকই বলেছিলে সন্দীপন। এ বাড়িতে মনে হয় কেউ থাকে না। চলো একবার ভেতরে ঢুকে দেখা যাক। ওরা ভেতরে ঢুকল। ঘরটা বেশ অন্ধকার, কোনো আসবাবপত্র নেই। দেওয়ালে বড় বড় মাকড়সার জাল। ঘরের দরজা খুলতেই বাদুড় বেরিয়ে এসে চারিদিকে উড়তে লাগলো। ঢুকে তো পড়লাম, কিন্তু এখানে কি রাত কাটানো যাবে? আরে বাবা, জঙ্গলে গাড়ির মধ্যে বসে থাকার থেকে তো এখানে থাকা অনেক ভালো সন্দীপন। আচ্ছা, ওই দিকটায় চলো তো। মনে হচ্ছে ওখানে একটা বেশ বড় ঘর আছে। ঠিক আছে, দাঁড়াও, আমি গিয়ে দেখছি। এরই মধ্যে তাদের বাচ্চা অর্থাৎ রিজুবাবু হঠাৎ কেঁদে উঠল। কি হলো বলো তো? বাবু হঠাৎ করে তো কাঁদছে কেন? আর মালতী ওকে নিয়ে গেলই বা কোথায়? মনে তো হচ্ছে পাশের ঘরে গেছে। দাঁড়াও তো, আমি গিয়ে দেখে আসি। অহনা পাশের ঘরে গিয়ে দেখল মালতী ওর ছেলেকে উপর দিকে ছুঁড়ে দিচ্ছে, আবার লুফে নিচ্ছে, আর মুখে একটা ছড়া কাটছে। কি করছো মালতী? দাও আমার ছেলেকে আমার কাছে দাও। কেন গো বৌদিমণি? আমি তো রিজু সোনাকে নিয়ে একটু খেলছিলাম। না, তোমার খেলতে হবে না, দাও ওকে। সন্দীপন, আয় সন্দীপন, শিগগিরই একবার এদিকে এসো তো। বৌদিমণি, দাদা বাবুকে এখন আর ডাকতেন না। কেন ডাকবো না? কেন? এবার মালতী একটা ভয়ঙ্কর অট্টহাসি হেসে বলল, দেবু বলে তো নিইনি বৌদিমণি। মানে কি বলতে চাইছো কি তুমি? ঠিকই বলছি বৌদিমণি,
আর শোনো, এই বাড়িতে যে একবার প্রবেশ করে তার ফেরার সব পথ বন্ধ হয়ে যায়। কি এসব কি বলছো তুমি মালতী? ঠিকই বলছি গো বৌদিবনি। এই বলে মালতী এক হাতে রিজুকে অহনার হাত থেকে কেড়ে নিয়ে আর একটা হাত বাড়িয়ে দিল অহনার গলাটা লক্ষ্য করে। অহনা ভয়ে চিৎকার করে উঠল। সন্দীপন, অহনার গলা শুনে সন্দীপন ঘরের ভিতরে ঢুকে আসলো। অহনা, এই অহনা, কি হয়েছে তোমার? চোখ খুলো, চোখ খুলো। বাবু কোথায়? আর মালতীকেও তো এখানে দেখতে পাচ্ছি না। অহনা, কে অহনা? না না, এই হতে পারে না, এই হতে পারে না, কিছুতেই হতে পারে না। সন্দীপন, তুমি এসেছ? এই তো আমার অহনা। এতক্ষণ তাহলে আমরা খুব বাজে ভাবে ফেসে গেছি সন্দীপন। ও বাবুকে নিয়ে গেছে। কি বাবুকে নিয়ে গেছে? অহনা, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। অহনা, এটা কি? ওনার গাড়ির কাছে রক্ত? হায় ভগবান, কি সর্বনাশ হলো আমার। হঠাৎ করে সন্দীপন দেখল অহনার শরীরটা যেন কোনো জাদু মন্ত্র বলে উঠে বসেছে মেঝের ওপরে। ঘাড়ের একদিক কাত হয়ে রয়েছে, সেখান থেকে ঝরছে টাটকা রক্ত। চোখ দুটো এখনো আগের মতোই বন্ধ। সে যেন হাওয়ায় ভাসতে ভাসতে সন্দীপনের দিকে এগিয়ে আসছে। এটা কিভাবে সম্ভব? এই আমার অহনা হতেই পারে না। আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। সন্দীপন দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। দাদা বাবু, কে? দাদা বাবু, আমি মালতী। বলুন, আমার অহনা আর রিজুর কি হলো? কি করেছেন ওদের সাথে? কি হলো মালতী, কিছু বলছেন না কেন? মালতী আঙুলের ইশারায় সন্দীপনকে পাশের ঘরের দিকে কিছু একটা নির্দেশ করল। ওদিকে কি দেখছেন? কি আছে ওই ঘরে? সেটা নিজের চোখে গিয়ে দেখে আয়। কোথায়? এখানে তো কিছুই নেই। আর কেমন যেন একটা শব্দ হচ্ছে না? হ্যাঁ, কিন্তু এখানে তো কেউ নেই। ওমা, ওই তো রিজু। ও ওখানে কি করছে? সন্দীপন দেখল রিজু একটা বিড়ালকে দু হাতে ধরে কামড়ে কামড়ে খাচ্ছে। রিজু, না না, এই আমার রিজু না। পালাতে হবে আমায়, পালাতে হবে আমার। যে করেই হোক এই মৃত্যুপুরী থেকে আমাকে পালাতেই হবে। কোথায় পালাচ্ছিস? তোকেও যে আজ থেকে এখানে আমার সঙ্গে থাকতে হবে। মানে? মানে আজ থেকে এই মৃত্যুপুরীতে আমাদের সাথে তোকেও ঘুরে বেড়াতে হবে। এই বলে মালতী একটা বীভৎস রূপ ধারণ করল।
তারপরে দুটো হাত বাড়িয়ে দিল সন্দীপনের গলা লক্ষ্য করে। কে তুমি? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। আমি কি ক্ষতি করেছি তোমার? ছেড়ে দেব? সেদিন তোরা আমাকে ছেড়ে দিয়েছিলি। মানে আমরা আবার তোমার সাথে কি করলাম? আমরা কি করলাম তোমার সাথে মালতী? তবে শোন, তখন অমলপুর গ্রামের জমিদার বাড়ির নাম সবাই এক ডাকে চিনত। আমি ছিলাম গিন্নিমার খাস দাসী। একদিন জমিদার বাবু গিন্নিমার 7 নলি হাড় চুরির অপরাধে চাবুক মারতে মারতে গোটা গ্রামের মানুষের সামনে নিয়ে গিয়ে ফেললেন। সেই অপমান সহ্য করতে না পেরে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলাম। আর সেই দিনটা ছিল কৌশিকী অমাবস্যা। সেদিন মৃত্যুর আগে শপথ নিয়েছিলাম এই বংশকে নির্বংশ করবই। তাই প্রত্যেক 7 বছর পর পর কৌশিকী অমাবস্যার রাতে আমি ফিরে আসি। কিন্তু এতে আমার দোষ কোথায়? কারণ ওই জমিদার বাড়ির রক্তই বইছে তোর শরীরে। তাই আজ তোকে মেরে আমি আমার প্রতিশোধ নেব। না না, মেরো না আমায়, মেরো না। মরতে তো তোকে হবে। এই বংশের শেষ কুলপ্রদীপ যে তুই। এই বলে মালতী দুহাতে সন্দীপনের গলাটা টিপে ধরে তাকে শূন্যে তুলে ধরল। আর কয়েক মুহূর্ত পরেই সন্দীপনের প্রাণহীন নিথর শরীরটা তার হাত থেকে টুপ করে খসে পড়ল মাটিতে। আজ আমার প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হলো। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।